আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে মানুষ কি খাবেন কি খাবেন না এইসব নিয়ে এটা একটা বড় কনসার্ন মানুষের বড় হয়ে দাঁড়ায়। এবং এই মাসে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না সেসব প্রশ্নও আসে। এইসব বিষয় নিয়ে আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ক্লিনিক্যাল পুষ্টিবিদ ও কনসালটেন্ট হাসিনা আক্তার লিপি। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে রমজান মাস আসলে মানুষের আসলে বড় কনসার্ন হয় যে আসলে কি খাবেন কি খাবেন না, বা কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না। আপনি পুষ্টিবিদ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি থেকে একটু জানতে চাই আসলে এই বিষয়ে। অনেক ধন্যবাদ যে প্রাসঙ্গিক একটা সময়ের কথা আমাদের আসছে। সত্যি সত্যি আমরা এই যে রমজান যদি আমরা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতাম তাহলে আসলে আমরা খাওয়া দাওয়া নিয়ে অত কথা আমাদের চিন্তার বিষয় ছিল না, যেহেতু এটা 30 দিনের বিষয়, একটা মাস ধরে একটা মানুষ মেনটেন করবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে অনেক বয়োজ্যেষ্ঠ থাকে, ছোট বাচ্চা থাকে, টিনেজ বাচ্চা থাকে, বা অনেক রোগী থাকে। তো সবার ক্ষেত্রে আমরা খাদ্য ব্যবস্থা নিয়ে চিন্তা করা আগে থেকেই যদি আমরা একটু সচেতন হয়ে প্ল্যান করে ফেলি, ডায়েট প্ল্যান করে ফেলি যে আমার এই বয়সের বাচ্চাটার জন্য আমি কি আইটেম রাখবো। কারণ গ্রোথিং পিরিয়ড থাকে টিনেজ বাচ্চাদের। রোগীদের ক্ষেত্রে একটা জিনিস আমরা না বলবো। তারপর আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে মৌসুমটা, সেই মৌসুমে কিন্তু দেখেন যে একদম শীত না, তো মোটামুটি একটু গরম থাকে। হ্যাঁ, শীতের শেষ, তো ডিহাইড্রেট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য খাদ্যের যে 6টা উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, সব কিছুর সমন্বয়ে আমাদের, কারণ এখন একটা স্মার্ট সময়, সবাই চিন্তা করেই স্বাস্থ্য সচেতন। আমি মনে করি যে আমাদের দেশের মানুষ এখন ভালোই স্বাস্থ্য সচেতন। তারা কিন্তু অনেক ব্যাপারে চিন্তা করে যে আমি আগে অসুস্থ হওয়ার আগে আমি যেন প্রিভেন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা খাদ্য ব্যবস্থা নিয়ে রোজার সময় যে বিষয়গুলো চিন্তা করব, যে আমাদের খাবারের সময়টা কম, ইফতার, সন্ধ্যারাত, সেহরি, এই যে 3টা সময় দেখা যায় যে সময়ে কম, কিন্তু আমার খাবারের একটা পূর্ণবয়স্ক মানুষের আমি যদি 2000 ক্যালোরি বলি সারাদিনে, এমনি সময় সকাল থেকে রাত সারাটা দিন আমরা সময় পাই। খাবারকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, কিন্তু ইফতারে, সেহরিতে, সন্ধ্যারাত, তারাবির পরে দেখা যায় তারাবির পরে অনেকে খায়ও না। তো ওই খাবারটা আমাকে একদম ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে আমার শরীরের ওজনটা কেমন। তো নিজে নিজে তো আসলে মেনটেন করা যায় না। তো কারো যদি কোনো মনে হয় যে বিশেষজ্ঞের কাছে যাব, কোনো এক্সপার্টের কোনো সহযোগিতা নিব, সেই ক্ষেত্রে একটু সহযোগিতা নিতে পারে। আর সাধারণভাবে যদি কথা বলি যে কার্বোহাইড্রেট আমরা ইফতারে রাখবো, তো ইফতারে যে কথাটা আমরা প্রথমেই বলি, কি খাবার আমরা প্রথমে ইফতার ভাঙি, তো শুরুটা পানি, শরবত, একদম অনেক বেশি চিনি থাকে। তো অনেক বেশি চিনিটা একমাত্র বাচ্চাদের জন্য কোনো ক্ষতি করে না, কিন্তু যারা 18 বছরের বেশি, একটু অ্যাডাল্ট, তাদের জন্য কিন্তু চিনিটা চট করে খালি পেট, এতক্ষণ খালি পেট ছিল তখন আমি অনেক চিনি দিয়ে একটা শরবত খেয়ে ফেললাম, সেক্ষেত্রে ওই চিনিটাই আমাকে ট্রাইগ্লিসারাইড বাড়াবে, চিনিটাই আমার একটা ক্ষতি করবে। যাদের ওজন বেশি থাকবে তাদের ওজন বৃদ্ধি করবে। ডায়াবেটিস তো গেল আলাদা একটা প্রসঙ্গ। সেই ক্ষেত্রে আমরা একটু যদি ফলের জুস খেতে পারি, কচি ডাবের পানি খেতে পারি, ফলটাকে আমরা চিনিটা না দিয়ে খেতে পারি, আমরা মিল্ক শেক করতে পারি, লাচ্ছি করতে পারি, এরকম কিছু। মানে আমরা একটু চিনি, আবার এখন একটু খেয়াল করবেন যে লাল চিনির প্রভাব চলছে। চিনি কিন্তু চিনি, মানে এটা আসলে বাণিজ্যিকভাবে বলা হচ্ছে। আর আমাদের লোকজন তো একটু পছন্দ করে যে ইউটিউব বা ফেসবুকের যে বিষয়গুলা, লাল চিনি, সাদা চিনি, সব কিন্তু চিনি, একই তো চিনি। 1 গ্রাম চিনি আমাকে যে ক্যালোরি দিবে, লাল চিনি যা দিবে সাদা চিনিও তাই দিবে। তো এটা আমাদের লাল সাদা আলাদা করে খাওয়ার দরকার নেই, যে লাল মানে খাওয়া যাবে, সাদা মানে খাওয়া যাবে না, এই কথাটা ভুল। অনেকে আমরা দেখি যে ইফতারের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়ায় ভাজা পোড়া, নানা ধরনের এই ধরনের খাবার। এই খাবারগুলোর ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটা তো অনেক ধন্যবাদ যে আমি আসলে অনেক বছর ধরে এটা বলছি, লিখছি। তা যে ট্রেডিশনাল একটা খাবার, ট্রেডিশনাল কিছু বিষয় থাকে না, যে আমার দেশের ট্রেডিশনাল হচ্ছে জামদানি শাড়ি। তো আমাদের মনে হচ্ছে যে ইফতার মানে একটা ট্রেডিশনাল খাবার, যে ভাজা পোড়া, ছোলা, পেঁয়াজু, বেগুনি, এটা ছাড়া যেমন চলবেই না, এটা একেবারেই হয়ে গেছে।
সারা দেশে আপনি দেখেন ইফতারের আগেই অনেক বাজারে সব প্রস্তুতি চলছে যে কোথায় কোথায় দোকান হবে, কোথায় কোথায় কে কী খাবে, এমনকি ইউটিউবে রন্ধনশিল্পীদেরও অনেক খাবার দাবারের ব্যবস্থা। এই ক্ষেত্রে খাবেন, সব খাবারই স্বাস্থ্যসম্মত করে খেলে কোনো অসুবিধা নাই, কিন্তু কার জন্য না, কার জন্য হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আমাদের একটু পরিষ্কার থাকতে হবে। যেমন ধরেন ইফতারের যে আইটেমগুলো আপনি বললেন যে পেঁয়াজু, এটা কি দিয়ে বানানো? ডাল দিয়ে ডাল দিয়ে, বানানো। হ্যাঁ। ছোলা, সেটাও ডাল। আমি বেগুনি বানাবো, বেগুনটা হচ্ছে সবজি, কিন্তু বেগুন যে আমি ভাজি করছি বেসন দিয়ে, সেই বেসনও কিন্তু ডাল দিয়ে বানানো। তাহলে আমার অলমোস্ট সব কিছু কিন্তু ডাল থাকলো। আরেকটা আইটেম আপনি দেখেন ওই যে হালিম, অনেক ডালের মিশ্রণ, তো সব কিন্তু প্রোটিন, অনেক প্রোটিন। এত প্রোটিন একটা মানুষের জন্য কি ওই টাইমে ইফতারে দরকার আছে কিনা, কার জন্য কতটুকু দরকার আছে, একটু গভীরভাবে আসলে চিন্তা করতে হবে যে এটা কতটুকু দরকার আমার জন্য। সব কিছুই আমি সেকেন্ড ক্লাস প্রোটিনটা খেয়ে ফেললাম, এটা কার ভালো হবে, কার ক্ষতি হবে? একটা ছোট্ট পেঁয়াজুর আপনার ক্যালোরি হচ্ছে 35 ক্যালোরি, ছোট্ট একটা পেঁয়াজু। কেউ কি আমরা কখনো একটা খাই? খাওয়ার সময় তো অন্তত অন্তত তো 3টা 4টা হয়ই, যে আমাদের পেশেন্টদের কাছ থেকে বা আমরা সাধারণ মানুষ আমরা যারা জানি আর কি। তো তখন আসে বলে যে 1 মাস পরে আমার তো 1 কেজি ওজনও কমলো না, যারা অনেক বেশি ওবিস। তো এই যে আপনি ক্যালোরিটা হিসাব করতে হবে, আপনি বড় এক বাটি ডাল খেলেন, রান্না ডাল, হয়ে গেল 22 ক্যালোরি, কিন্তু একটা পেঁয়াজুতে 35 ক্যালোরি। তো এই যে ভাজা খাবারগুলো একেবারে ইফতারে বসে আমি তেলে ভাজা, ঘরে আমি ডুবো তেলে ভাজছি, ফ্রেশ তেল, ঠিক আছে, ওটা কোনো আমার ঝামেলা হচ্ছে না। কিন্তু আমি যখন দোকান থেকে আনবো, ওরা কিন্তু অনেক বড় তেল ইউজ করে এবং ওই তেলটাকে 3-4 বার ব্যবহার করে, যে কারণে কার্বনগুলো ভেঙে যায় তেলের, তো পোড়া তেল হয়ে যায়। সেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি, অনেক ক্ষতি। তো আমরা বলবো যে যদি খেতে হয় ফ্রেশ তেলে ভেজে সেটা খাক, কিন্তু পরিমিত পরিমাণ মতো খেলে অত ঝামেলা নাই। কিন্তু একদম ইফতার খুলেই আমি অনেকগুলা ভাজা পোড়া খাবো, সেটা সবার জন্যই ক্ষতি, অনেক বেশি। ইফতার এরপরে হচ্ছে আমরা যদি সেহরি বলি, মধ্য একটা সময় আছে। এই যে তিনটাকে মিলে একটা স্মার্ট প্ল্যান কিভাবে হতে পারে? স্মার্ট প্ল্যান হচ্ছে ইফতারে আমি একটা লিকুইড খাবার খেলাম চিনি ছাড়া, তারপরে আমি একটা যে খাবারই খাই সেটা আপনার ওজন, উচ্চতা, আপনার ক্যালোরি বেস করে, তারপর আপনি পরিমিত পরিমাণে খান। কিন্তু এই যে ইফতারটা শেষ হলো, তারপরে আমাদের একটা নামাজ থাকে, তারাবির নামাজের পরে সাধারণত আমাদের মানুষরা করে কি, এই সময়টা একদম খেতে চায় না, মানে নর্মাল খাবার খেতে চায় না, তারা ওই ইফতারের কিছু অংশ রেখে দেয়। ওইটাও কিন্তু অনেক হাই ক্যালোরির খাবার। ওই হাই ক্যালোরি খাবারটা তারা বলে আমরা খুব লাইট খাবার খেয়েছি, কিন্তু ওটা লাইট না, ওটা খুবই হাই ক্যালোরির একটা খাবার। তো সন্ধ্যারাতে একটা খাবার অবশ্যই খাওয়া উচিত। সেটা হতে পারে আপনার আটার রুটি হতে পারে 2টা, অথবা আপনার পাতলা সবজি, মাছ, 1 কাপ ভাতও হতে পারে। ভাত নিয়ে অনেকের খুব একটা ভয়, আতঙ্ক, যে আমি তো ভাত খাই না, ভাতই বুঝি সব নষ্টের মূল। আসলে ভাত তো কার্বোহাইড্রেট, স্টিম রাইস, ওর কিন্তু ওরকম ক্যালোরি না, ওর কিন্তু ওরকম কোনো দোষও না। আপনি যদি বেশি বেশি না খেয়ে থাকেন, যদি 3 প্লেট ভাত না খান, আপনি পরিমিত পরিমাণে ভাত খান ওই সময়টা, সেহরিতে যেয়ে আপনি একটু খাবার। এখানেও কিন্তু অনেক লোকে যেগুলা পরে রোজার পরে যে তার স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে, যারা না খেয়ে রোজা থাকে, না খেয়ে একদম রোজা রাখা যাবে না, সেহরিতে কিছু একটা খাবার খেতে হবে, কিন্তু সেটাও যেন ব্যালেন্স হয়। আপনার কার্বোহাইড্রেট থাকতে হবে, ভাত থাকতে হবে, মাছ মুরগি থাকতে হবে, সবজি থাকতে হবে, দুধটা রাখা জরুরি, তাহলে সারা দিনের জন্য তাকে এনার্জি দিবে। এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সচরাচর যেটা দেখি রোজার দিনে কিন্তু পানি কম খাওয়া হয় রোজাদার বা যারা রোজা রাখেন, এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? পানি তো এমনি আমরা বলে থাকি যে 2 লিটার পানি অবশ্যই খাবে, কিন্তু সারাদিনে ওই একই কথাই আসছে যে ইফতার থেকে সেহরি আমাদের এত হাতে কম সময় যে আমরা কখন খাবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু মেপে নেই যে আমরা শরবত সহ এই সময়ে 4 গ্লাস পানি, সন্ধ্যা রাতে আমরা 3 গ্লাস পানি, ওই রাতে আমরা 4 গ্লাস পানি, মোট 12 গ্লাস পানি একদম একজন ব্যক্তি যদি নির্দিষ্ট করে মেপে রেখে দেয়। কেউ বলে যে আমি তো প্রচুর পানি খাই, কিন্তু জিজ্ঞেস করেন যে তুমি কয় গ্লাস পানি খাও, সে কিন্তু বলতে পারবে না, বলে আমি প্রচুর পানি খাই। পানি কম খেলে কিন্তু এটা স্কিনের উপর একদম প্রভাব পড়ে। স্কিন অনেক পানি চায়, কারণ আমার পুরো বডিটার মধ্যে সবচেয়ে বড় অর্গান হচ্ছে স্কিন। স্কিনকে ভালো রাখতে হলে পানি দরকার। তো পানি গোটা 1 মাস অন্তত 12 গ্লাস পানি একজন মানুষকে সুস্থ রাখার জন্য অবশ্যই নিতে হবে।
আমরা এই রমজান মাসের সবচেয়ে বড় একটা বিষয় দেখি, সেটা হচ্ছে ডায়াবেটিক রোগীদের জন্য খাবার দাবার একটা বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। এইখানে যদি কিছু অনেক বলেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশে এখন 1 কোটি প্রায় 31 লক্ষ ডায়াবেটিক রোগী। আর সবচেয়ে মজার ব্যাপার যে প্রায় 55% মানুষ তারা জানেই না তাদের ডায়াবেটিস আছে কি নাই। তো এই ব্যক্তিগুলাকে যখন 1 মাস রোজা রাখবে তারা কিভাবে চলবে? তারা কিভাবে চলবে এবং ডায়াবেটিস যাদের হয়ে গেছে যে 1,31,00,000 তারা কিভাবে চলবে? তারা কিন্তু আসলে এত বিতৃষ্ণা হয়ে যায়, ডায়াবেটিস তো জানেন সারা জীবনের রোগ। সে তো আর ভালো হবে না। একদম জীবনের শেষ দিন পর্যন্ত জীবন সাথী হয়ে থাকবে। এই রমজানটা পরিবারের সদস্যের সঙ্গে তাকে তো রোজা রাখতেই হচ্ছে। সেই ক্ষেত্রে তাকে আগেই আসলে রমজান শুরু হওয়ার আগেই তার মানে যেটা অথেন্টিক নিয়ম যে তার চিকিৎসকের কাছ থেকে রক্ত পরীক্ষা করে তার ডায়াবেটিসটা আগে জানবে যে কতটুকু আছে। প্রথম কাজ হচ্ছে তার ওষুধপত্রটা আগে জেনে নেবে, কারণ ওষুধের ব্যাপারে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে আগের সময় সকালে যে ওষুধটা খেত, আমাদের অনেক রোগী ভুল করে কি এই সকালের ওষুধটা সেহরিতে খায়, তাইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো আপনার ডাক্তার আপনাকে ঠিক করে দিবে ওষুধটা ইফতারে কিভাবে খাবেন বা ইনসুলিন নিলে কিভাবে কতটুকু নেবেন, এই ব্যাপারগুলো। এটা গেল তার সচেতনতা যে রোজা শুরুর আগে সে এটা ঠিক করবে। তারপর খাবার দাবার, খাবার দাবারে ডায়াবেটিক রোগীর জন্য আসলে শুধু একটাই কথা যে রোজায় আমাদের ইফতারে টেবিল ভর্তি খাবারের মধ্যে ভাজা পোড়ার সাথে সাথে চলে সমান তালে মিষ্টি, জিলাপির আইটেমটা চলে, তারপর নানান ধরনের ফিন্নি, পুডিং, পায়েস, কত কিছু চলে। তো ওই ক্ষেত্রে ডায়াবেটিক রোগীর জন্য পরিবার যেটা করবে, একটা মানুষ যদি পরিবারে অনেকগুলো মানুষ, একজন ব্যক্তির ডায়াবেটিস, তো সেই ব্যক্তিটা আসলে মন খারাপ করে, মনের সাথেও তো রোগ সম্পর্কিত। তো তার জন্য যদি বিকল্প চিনি দিয়ে কিছু তৈরি করে রাখে সেটা করা যেতে পারে। আর নর্মাল চিনিটা তাকে যেন না দেয়। পরিবারের সদস্যকে আসলে সচেতন হতে হবে। এটা তো একটা টিম ওয়ার্ক। আমার পরিবারের সদস্য মিলে আমার রোগটাকে, শুধু আমি একা কন্ট্রোল করব তা তো না, পরিবারের সদস্যকে আমাকে সহযোগিতা করতে হবে। অনেকে, যেটা আমি আমার পেশেন্টের ক্ষেত্রে দেখি, যে একসাথে শরবত তৈরি করে ফেললো, তারপর দিল, কি হবে রোজার দিন, অনেক রহমতের সময়, কিছু হবে না খেলে, সব তো ঠিক আছে, কিন্তু ব্লাড সুগার তো বেড়ে যাবে, কারণ এই সময় আবার আমাদের এক্সারসাইজও কম হচ্ছে। তো চিনিটা ডায়াবেটিক রোগীর জন্য একদম একদমই না। কারণ তাকে সচেতন হয়ে মনে করে যে আমি সারাদিন খাই নাই, কী হবে একটা জিলাপি খেলে। একটা জিলাপি আসলে অনেক বড় একটা ক্যালোরি, অনেক চিনি, অনেক চিনি, আপনি ইনসুলিন দিয়েও কভার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি ডায়াবেটিক রোগী চিনিটা বন্ধ করে দিবে, আর শুধুমাত্র 3 বেলা খাবার খাবে। তার যে কথাটা, 3 বেলা খাবার খাবে, ইফতার, সেহরি, মাঝখানে সন্ধ্যা রাত 3টা খাবার খাবে। সেহরি কোনো মতেই ইগনোর করা যাবে না। একদম সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে তাকে পেট ভর্তি করে তার ক্যালোরি অনুযায়ী সমস্ত খাবার খেয়ে তাকে রোজা রাখতে হবে। অল্প খাওয়া যাবে না, অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না, মিষ্টি খাবার খাওয়া যাবে না। ওষুধের ডোজটা চিকিৎসকের পরামর্শে নিতে হবে। নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আরো আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা রমজান মাসে খাবার দাবার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি। আমরা ডায়াবেটিক রোগীদের খাবার নিয়ে কথা বলছি, একইভাবে আমরা কিডনি রোগী কিংবা হৃদরোগী, তাদেরও আসলে এই সময়ে আসলে খাবার দাবার নিয়ে একটা বড় প্রশ্ন আসে। এটা কেমন হওয়া উচিত? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে কিডনি রোগীরা, আমাদের দেশে কিডনি রোগীর সংখ্যাও কিন্তু সমান তালে বেড়ে গেছে। আর এই যে ইফতারের যে আইটেমগুলো আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, যে সব ডাল, সেকেন্ড ক্লাস প্রোটিন, ডালে ডালে ভরপুর। কিডনি রোগীর জন্য 1 নম্বর কথা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন বন্ধ, নিষেধ, একদম টাচই করবে না, খাবেই না। রোজা রাখবে কি রাখবে না সেটা তো তার চিকিৎসক বলে দিবে। যদি তিনি রোজা রাখেন, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ছোলা, পেঁয়াজু, বেগুনি, এই যে এই আইটেমগুলা এক্কেবারেই বন্ধ করে দিতে হবে, নয়তো কিন্তু তার অনেক খারাপ অবস্থা। যেমন কিডনির রোগী হন নাই, তিনি হয়তো সিরাম ক্রিয়েটিনিন একটু বেশি আছে, তার ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিনটায় রেস্ট্রিকশন আসবে। তাহলে তার খাবারটা কেমন হবে? সে কার্বোহাইড্রেট থেকে নিতে পারে। সে যদি মনে করে যে তার পেঁয়াজু অন্যরা খাচ্ছে সদস্যরা, তো সেই ক্ষেত্রে অনেক ধরনের পেঁয়াজু করা যায়। আমরা সাগু ভিজিয়ে রেখে পেঁয়াজু করতে পারি, পাকোড়া করতে পারি,
নুডলস করতে পারি, পাস্তা আছে, মোমো আছে এখন, হ্যাঁ, ওটা তো খুব ভালো একটা পুষ্টিকর খাবার, ওটা হতে পারে। মানে মোট কথা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ক্লাস প্রোটিনটা একেবারে অফ করে দিতে হবে এই পুরা রমজানে। একদিনও সারপ্রাইজ টেস্টিং এগুলো চলবে না। এই যে খাদ্যাভ্যাস মানার ক্ষেত্রে আমরা বয়স ভেদের একটা বিষয় থাকে কিনা, যে শিশুদের একরকম হওয়া উচিত বা বিশেষ করে রমজান মাসে বয়স্কদের একরকম হওয়া উচিত কিনা, বা বিভিন্ন বয়স ভেদে কেমন হওয়া উচিত? অবশ্যই বয়স ভেদে তো আমাদের খাদ্য ব্যবস্থার পার্থক্য থাকে, কারণ শরীরের ওজন থাকে এক একজনের এক এক রকম। প্লাস হচ্ছে আমার দেহের চাহিদা, যে ছোট বাচ্চাদের চাহিদা একরকম, তাদের গ্রোথিং পিরিয়ড থাকে। তাদের ক্ষেত্রে আমরা যেটা এতক্ষণ ধরে না না বলছিলাম, যে তেলে ভাজা খাবার না, মিষ্টি না, এটা হচ্ছে ব্যক্তি বিশেষে তার রোগ, তার কি ধরনের তার শারীরিক অবস্থা সেটার উপর নির্ভর করে। কিন্তু, যে বাচ্চাদের একরকমের ডায়েট হবে গ্রোথিং পিরিয়ডে, কোনো রোগী যদি থাকে তার একরকম। এখন ধরেন প্রবীণ প্রবীণ একটা শক্ত খাবার খেতে পারছে না, তো সেই ক্ষেত্রে তার যে লিকুইড খাবারের ক্যালোরি তো একদম লো ক্যালোরি থাকে, তো তার খাবারটা আলাদা হবে। বয়স ভেদে অবশ্যই খাবার তালিকা ভিন্ন হবে। এক্ষেত্রে মানে যাদের ওজন বেশি, মানে তাদের ক্ষেত্রেও কি কিছু কিছু জায়গায় কি মানা উচিত তাদের খাবারের? অবশ্যই মানা উচিত। শুধু আমরা বলবো যে ওজন বেশি এরকম না। আমরা ধরেন আপনার ওজন, উচ্চতা মেপে বিএমআই বের করলাম, যে বিএমআই এর একটা ক্যাটাগরি আছে, যে আমরা ফ্যাটি লিভার, ইদানিং তো সবার কাছে খুব মুখে মুখে একটা প্রচলিত শব্দ, যে ফ্যাটি লিভারে ফ্যাট জমে। সেখানে কিন্তু আমরা রোগটার কথা বলি কি, যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম। তো ওবিসিটির ক্ষেত্রেও কিন্তু সেরকম। আমার ওজন একটু করে বেড়ে গেছে, এটাকে আমরা ওভারওয়েট বলছি। ওভারওয়েটকে ক্রস করে বিএমআই যখন আমার অনেক বেশি হয়ে যাবে, 26 থেকে শুরু হবে, তখন আমরা কিন্তু ওবিসিটি বলি। তো ওবিসিটি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আছে। তো যাদের গ্রেড 1 তার ক্ষেত্রে হয়তো আমরা কিছু অল্প বিস্তর করলাম, যাতে গ্রেড 2, 3 থাকবে, মরবিড ওবেসিটি থাকবে, তাদের ক্ষেত্রে রমজানে একেবারেই সংযত আচরণ। সংযত মানে সংযত, যে তাদের কোনো ধরনের কোনো ভাজাভুজি খাবার খাওয়া যাবে না। কারণ একটা বেগুনি আপনি খেয়াল করেন, যে ছোট্ট একটা বেগুনি 6টা টিস্যু দিয়ে চাপ দিলেও ওটা ভিজে যাবে, টিস্যুটা ভিজে যাবে, এত তেল, অনেক হাই ক্যালোরির একটা খাবার। দোকানের হালিম, 1 কাপ হালিমে প্রায় 300 ক্যালোরির ওপর থাকে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে ওবিসিটির ক্ষেত্রে। ওবিসিটিরা একদম তেলের খাবার বন্ধ, কারণ 1 গ্রাম তেল থেকে আমার 9 কিলো ক্যালোরি এনার্জি দেয়। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে চিকেন এমনিতে রান্না করলো 60-65 ক্যালোরি পেলো, কিন্তু চিকেন ফ্রাই করলো সেটা হয়ে গেল 200 ক্যালোরির মতো। তো ফ্রাই মানেই হচ্ছে ডাবল ক্যালোরির খাবার। তো ওবিসিটি যদি কমাতেই হয়, এটা আবারও বলছি যে এটা তো 2 দিন 4 দিনের রোজা না, 1 30 মাসের বিষয়। দিনের, অনেক লম্বা সময়। তো 30 দিনে দেখা যাবে তার 5-6 কেজি ওজন বেড়ে গেছে। ঈদের দিন বলবে যে আমার কাপড়গুলো টাইট হয়ে যাচ্ছে, লাগছে না কেন? তো সেই ক্ষেত্রে তাদের অবশ্যই অনেক অনেক সচেতনতা, যে একদম তেল, ঘি, মাখন, বাটার, মেয়োনেজ এই টাইপের খাবার, চিজ, এই টাইপের খাবারগুলো তিনি খাবেন না। এক্ষেত্রে আমরা যদি একটু চট্টগ্রাম অঞ্চলের মানুষজনকে নিয়ে বলি, চট্টগ্রামের মানুষজনের খাদ্যাভ্যাস একেবারেই ভিন্ন অন্য অন্য অনেক অঞ্চলগুলো চেয়ে। আপনি আসলে একজন পুষ্টিবিদ হিসেবে এই খাদ্যাভ্যাসের মধ্যে কোনটা আপনার কাছে নেতিবাচক মনে হয়, কোনটা ইতিবাচক মনে হয় স্বাস্থ্যের দিক থেকে? চিরঙের মানুষ তো ভোজন রসিক বটেই, তারা তেল অনেক বেশি খায়। একদম নিম্ন মধ্যবিত্ত কেউ, আমার পেশেন্টদের সার্ভে থেকে আমি বলি যে দেখেছি যে 10 লিটারের নিচে তার কারো বাসায় তেল ইউজই হয় না। একটা এই দিকে, কিন্তু ইদানিং করে আবার দেখতে পাচ্ছি অনেক সচেতন। এই যে ফ্যাটি লিভারের রোগটা যখন প্রায় 30 বছরের একজন সদস্যের ফ্যাটি লিভার, তখন মোটামুটি একটু একটু অল্প অল্প, এটা খুব বেশি সচেতন এখনো হয় নাই, যেহেতু আপনার এই টেবিল থেকে কথা হচ্ছে। তো আমি অনুরোধ করেই বলবো দর্শকের জন্য, যে তেলটা যেন একটু চিটংয়ের মানুষ অনেক তেল খায়, অনেক তেল, তাদের ঝোলের মধ্যে তেল ভাসে, পানি হয় না, সেটা তেলটাই হচ্ছে ঝোল হয়ে যায়। তো তাদের এই যে জায়গাটাতে একটু হাত দিতে হবে, না না তো এত হার্টের রোগী এত বেশি কেন চিটংয়ে? যে ব্যাংককের যে বামরুংগ্রাদ যে হসপিটাল, ওখানে বেশিরভাগ চিটাগোনিয়ান রোগী দেখা যায়। অন্য যে কোনো হার্টের যে হসপিটালগুলো, রোগী দেখা যায় সব চিটংয়ের বেশি। মানে এটার কারণটা কি আসলে? সবাই বলে মেজবান, গরুর মাংস, অমুক তমুক, হ্যাঁ, কিন্তু ওনারা না আসলে বেসিক যে রান্নাটাই হচ্ছে একটু তেলের বেশি। তো ইফতারেও ঠিক একই কথা, অনেক ভাজা। এখন তো শুধু আমরা এতক্ষণ কথা বলেছি ডাল,
শুধু সেই আগের ট্রেডিশনের কথা যে পেঁয়াজু, চপ, বেগুনি এগুলা, কিন্তু হরেক রকমের আরও ভাজা খাবার এসছে, নাম সব নিত্য নতুন, অনেক ধরনের ভাজা খাবার। তো ওই খাবারগুলা অনেক বেশি প্রচলন চিটংয়েও চলছে। তো ওই জায়গাতে এসে এই জায়গাটাতে একটু বন্ধ করবে। ফলের একদম প্রচলন নাই বললেই নাই, ফল খেতে চায় না, সবজি খেতে চায় না, তাহলে আমরা ভিটামিন মিনারেলস কোথা থেকে পাবো? ভিটামিন মিনারেলস একটু যোগ করতে হবে, আমার রোজাতেও এটা রাখতে হবে। ফ্রুট সালাদ কিন্তু খুব সুন্দর একটা আইটেম, যে অনেকগুলো ফল একসাথে করে সেখানে আনার, ড্রাগন, অনেক ফল দেওয়া যেতে পারে। তো আপনার একদম ভিটামিন মিনারেলের চাহিদাটা পূরণ হয়ে গেল। একটু আগে আমরা পানির কথা বলছিলাম, পানির ব্যাপারটাও পূরণ হয়ে যায় তখন। তো চিটংয়ের খাবারে আমাদের একটু বেশি বেশি করে ফল যোগ করতে হবে। এই যে আমরা রমজান মাসের খাবার দাবার নিয়ে বলছি বা পুষ্টির নানা দিক নিয়ে বলছি, আমরা সচরাচর যেটা দেখি এক মাস রমজান মাসে নানা কিছু মেনটেন করে যখন ঈদের দিন শুরু হয় তখন থেকে কিন্তু খাবারের মানুষের অভ্যাসটা পাল্টে যায়। হঠাৎ করে না আমি এক মাস এটা খেতে পারিনি, ওটা খেতে পারিনি, ওই সময়টাতে আসলে খাদ্য অভ্যাসটা কিরকম হওয়া উচিত? একটু স্লো আর কি, মানে একটু স্লো। ধুম করে আমি একদম অনেক কিছু অনাহারে এক মাস ছিলাম দেখে এইরকম অনেক কিছু একবারে পেয়ে যাবো, কারণ আমার পাকস্থলীটা তো এক মাস ধরে হ্যাবিচুয়েট হয়ে গেছে এক ধরনের অভ্যাসে। চট করে দেখবেন যে ঈদের দিন যারা অনেক বেশি বেশি নিচ্ছে, খাবার খেয়ে ফেলছে একটার পর একটা, এই ঝাল খেলো, এই মিষ্টি খেলো, এই ভাজা খেলো, ওইটা খেলো, অনেক কিছু, তখন তাদের এই ডিসেন্ট্রি শুরু হয়ে গেল। একদম 2-3 দিন তারা আর খেতেই পারছে না। তো এই ব্যাপারগুলোতে তাদের একটু ধীরে সুস্থে খুব অল্প অল্প করে আগে খেতে হবে, আগে সহজপাচ্য খাবার দিয়ে শুরু করবে। তখন তো ঘি মাখনের অনেক প্রচলন, যে পোলাও, কোরমা, কত কিছু। তো একটু আস্তে খেতে হবে, মানে অল্প অল্প করে, একবারে যেন প্লেটে অনেক কিছু না নিয়ে যায়। এখন মিষ্টি খেয়েছে, ঠিক আছে 2 ঘন্টা গ্যাপ দিই, তারপর আরেকটা আইটেম শুরু করুক। নাহলে অ্যাসিডিটিরও প্রবলেম হবে না, ডায়রিয়ারও প্রবলেম হবে না, যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগারও বাড়বে না। ওরকম করে একটু অল্প করে গ্যাপ দিয়ে 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে আরেকটা আইটেম শুরু করবে। 2-3টে আইটেম একসাথে যেন না করে। আমরা সবশেষ যদি জানি যে অনেকে শরীর চর্চা করেন এই রমজান, প্রতিদিন আগে দেখতাম, রমজান মাসে এইটা আসলে কেমন হওয়া উচিত এই রুটিনটা? রমজানে তো শরীরচর্চা, এখন জিমে টিমেরও প্রচলন আছে, খুব ভালো শরীরচর্চা। তো আমরা বলি যে 20-30 মিনিট করতে হবে। রোজার মাসে আমাদের সাধারণত সব মুসলিমদের একটা তারাবির নামাজ কিন্তু প্রায় 1 ঘন্টার ওপরে, তাদের একটা যে দাঁড়িয়ে বসা, এটা কিন্তু একটা বড় এক্সারসাইজ হয়ে যায়, এটা অনেক বড়। কারণ আমি বসে আছি, এখন ক্যালোরি খরচ হচ্ছে মাত্র 1.3 ক্যালোরি আমাদের। আমরা যদি এখন দাঁড়িয়ে কথা বলতাম তাহলে হয়ে যেত 2.6 ক্যালোরি, একটু হাঁটলে হয়তো 3 ক্যালোরি। তাহলে এই যে আপনি মুভমেন্টটা করছেন তারাবির নামাজের সময়, তো আপনার কিন্তু পার মিনিটে 3 ক্যালোরি করে খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে না হাঁটলেও চলে। আর তারপরেও যদি অন্য কোনো ডিজিজে হাঁটতে চায়, 20 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ঘরের ভেতরে একটা লম্বা জায়গা আছে, এই মাথা থেকে ওই মাথা হাঁটলেই হবে 20 মিনিট ইফতারের পরে। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা সুন্দর বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যাতে মানুষের উপকার হয়। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।